This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন, এটা তো খুব প্রচলিত একটা কথা। ঠিক একইভাবে যে একটা মানুষ এরকমভাবে বদলে যেতে পারেন, সেটাই কি দেখিয়ে দিচ্ছেন দিলীপ ঘোষ। এটা এটা শুনে কেউ ভাববেন না যে আরে রাজনীতিক বলে কি একটু নাচ গান করতে নেই। বিশেষ করুন 100 বার আছে, 1000 বার আছে, এটা নিয়ে আমাদের বিন্দুমাত্র কোনো আপত্তি নেই। তার এই ব্যক্তিগত পরিসর বা ব্যক্তিগত অধিকারে, একটি সৃষ্টিশীল অধিকার আর কি, সেটার মধ্যে আমরা কোনোভাবেই হস্তক্ষেপ করতে রাজি নই। কিন্তু আপনারা কি জানতেন ওনার এইরকম গুণটা ছিল? কে কার ভেতরে যে কত কিছু লুকিয়ে রয়েছে সবসময় তো জানা যায় না। হ্যাঁ, এটা ঘটনা, ওনার জীবনে প্রচুর পরিবর্তন আসছে, সেই সমস্ত পরিবর্তনের কারণেই তার মধ্যে এরকম এই যে সৃষ্টিশীল ব্যাপারটা সামনে চলে এলো কিনা, সেটা তো আলোচ্য বিষয় হতে পারে কারুর। আমাদের না, আমরা শুধু এইটুকুনি জানি যে কোনো দিন কোনো কিছু হবে না বলে কিছু হয় না। এই যে 2001 সালের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিয়েছিলেন, হয় এবার নইলে নেভার। সেবার হয়নি, কিন্তু তাহলে তো নেভারও হয়নি। 2001-এর বদলে 11 হয়েছে। 11 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন পূরণ হয়েছে। কাজেই দিলীপ ঘোষও অনুপ্রাণিত হতে পারেন। তারাও যে ভাবেন না যে, মানে অনেকে প্রথম কথা দিলীপ ঘোষকে দেখে এটা বুঝতে পারবেন বা অনুপ্রাণিত হতে পারবেন যে তিনি কোনোদিন নাচেননি মানে কোনোদিন নাচবেন না, এরকম না। আর দ্বিতীয়ত দিলীপ ঘোষ নিজে অনুপ্রাণিত হতে পারেন যে এতদিন হয়নি বলেও ভবিষ্যতে হবে না, এরমও না। ভবিষ্যতে তাদের স্বপ্ন পূরণের সুযোগ তার মানে বিলক্ষণ রয়েছে। দেখুন, এতদিন পর্যন্ত বারবার একইভাবে তো বাংলার ফিনিশিং লাইনের আগে আটকে গেছে বিজেপি। একই গঙ্গার অববাহিকায় থেকে ছিল তারা, একই বাংলার মাটি। কিন্তু এই বাটিটার ভাগাভাগিটা যে একটু অন্যরকম, বা ভাগটা যে একটু অন্যরকম, এটা যে উত্তরপ্রদেশ বা বিহার নয়, সেটা 2021-এর ভোট পর্যন্ত মর্মে উপলব্ধি করেছে বিজেপির সর্বস্তরের নেতা। তাদের মুখে ওই সোনার বাংলার প্রতিশ্রুতি মানুষের কানে যে এতদিন পর্যন্ত বিশ্বাসযোগ্য ঠেকেনি, সেটা দিলীপ ঘোষও জানেন। একটা বড় সময় তিনি দায়িত্বে ছিলেন, কিন্তু তারপরেও তিনি যে আশা প্রকাশ করলেন, বললেন এইবার বাংলায় নতুন সরকার মানে তাদের সরকার আসবে, এটাই রাজনীতি। স্বপ্ন দেখা আর স্বপ্ন দেখানো, এটাই তো একজন রাজনীতিকের সত্যিকারের গুণ। কিন্তু মুশকিল হচ্ছে, এই গুণ ঠুনের কথা বললেই তো আবার একটু অন্যভাবে একটু বাজ বিচার করা, কাটাছেড়া করার দরকার পড়ে যায়। রাজনীতি করতে হলে কি শুধু রাজনীতি করলে চলে বলুন তো? এই যে দিলীপ ঘোষ যে রোজ মর্নিং ওয়াক করতে ইকো পার্কে যান, হাঁটতে যান, সেখানে গিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ করেন, রোজ রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, মানে যার দৌলতে প্রচুর রিপোর্টারের ভোরবেলা ঘুম থেকে পড়িমড়ি করে উঠে দৌড়তে হয়। একটা নতুন বিটি হয়ে গেছে আর কি, যে দিলীপ ঘোষ বিট আর কি। এটা রাজনীতি। কিন্তু আজকে হাঁটার পর এই যে রং মাখলেন, গান টান চালিয়ে দিয়ে নাচলেন, জমিয়ে নাচলেন, এটাও রাজনীতি। রাজনীতি করতে এলে আজকাল এই সমস্ত নাচ গান করাটা যে জরুরি, সেটা আমরা তো একটু একটু করে বুঝতে পারছি নাকি। এবং আমার ধারণা দিলীপ ঘোষের মতো প্রবীণ পোড়খাওয়া নেতাও বুঝতে পারছেন যে বিবর্তনবাদ বলে তো একটা বস্তু আছে, রাজনীতিতেও আছে। ডারউইন সাহেব হয়তো আমাদের জীবনের জন্য এই বিবর্তনবাদের যাবতীয় তত্ত্বগুলো রেখে গেছিলেন, হয়তো বলতে শিখেছিলেন বা ভাবতে শিখিয়েছিলেন যে যোগ্যতমের উদ্বর্তন মানে সার্ভাইভাল অফ ফিটেস্ট কথাটা, এটাই পৃথিবীর সর্বস্তরে সর্বশেষ তত্ত্ব, এটার ওপরে আর কিচ্ছু নেই। শুধু রাজনীতি করলে আজকাল যে রাজনীতিতে গুরুত্ব পাওয়া যায় না, সেইটা আজকাল তো সবাই মোটামুটি বুঝতে পারছেন। এবং এটা তো এক ধরনের বিবর্তন, রাজনৈতিক বিবর্তন। তাহলে আপনাকে ধরতে হবে যে এই রাজনৈতিক বিবর্তনবাদের সূত্র মেনেই দিলীপ ঘোষও নিজেকে যোগ্য করে তুলতে চাইছেন। হয়তো
তার মনের মধ্যে মুখ্যমন্ত্রীর নামটাও ভাসছে। এগুলোর মধ্যে কোনোটার মধ্যে সৃষ্টিশীল হওয়ার মধ্যে কোনো অন্যায় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ছবি আঁকেন, গান করেন, লেখেন, তাই দিলীপ ঘোষ হয়তো রাজনীতির বাইরের কোনো ভূমিকায় নিজেকে প্রমাণ করতে চাইছেন। তিনি হয়তো বুঝছেন যে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপনি যদি শুধু রাজনীতি সর্বস্ব হন, আদ্যপান্ত রাজনৈতিক তত্ত্ব আওড়ানো ওই রাজনৈতিক নেতা বা নেত্রী হন, তাহলে রাজনীতিতে আপনার দর নাও উঠতে পারে। সেটা তো আমরাও মর্মে মর্মে উপলব্ধি করছি। এই যে তৃণমূল তাদের রাজ্যসভার প্রার্থী তালিকাটা প্রকাশ করেছে, সেই তালিকার দিকে একবার তাকিয়ে দেখেছেন? এই মুহূর্তে তৃণমূলের যতজন হয়ে রাজ্যসভায় আছেন, ধরে নিচ্ছি যাদের তালিকা এবার প্রার্থী করেছে তারাও যাবেন আর কি, তাহলে কতজন রাজনীতিক আর কতজন অরাজনৈতিক এরকম সৃষ্টিশীল ব্যক্তিত্ব রয়েছেন খেয়াল করে দেখেছেন? এইটাই তো সব থেকে মজার কথা। সাম্প্রতিককালে তৃণমূল যাদের প্রার্থী করেছে তাদের দিকে একবার তাকিয়ে দেখেছেন? সৃষ্টিশীলতার ছড়াছড়ি, শিল্পী মানুষের ছড়াছড়ি। এবারের এই যে তালিকাটা যেটার কথা বলছিলাম, এই যে রাজ্যসভার তালিকা, তাতে বাবুল সুপ্রিয় রয়েছেন, কোয়েল মল্লিক রয়েছেন, এরা 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 দুজন, এবং এর সঙ্গে বাকি দুজন হচ্ছেন প্রাক্তন পুলিশ কর্তা রাজীব কুমার এবং আইনজীবী মেনকা গুরুস্বামী। এর মধ্যে ফুল টাইম বা পুরো সময়ে মানে আদ্যপান্ত রাজনৈতিক নেতা বা নেত্রী যা বলি সেটা কজন? খুঁজে পাবেন না। দীর্ঘদিন রাজনীতিতে থাকলেও প্রথমে বিজেপি, তারপর তৃণমূল করার সুবাদে কেন্দ্র আর রাজ্যের মন্ত্রিসভার সদস্য হলেও বাবুল সুপ্রিয়র প্রাথমিক পরিচয় তো তিনি একজন গায়ক। তেমনি কোয়েল মল্লিকের পরিচিতি অভিনেত্রী হিসেবে, অভিনেতার মেয়ে, প্রযোজক মানে সিনেমা প্রযোজকের স্ত্রী। আবার রাজীব কুমার তিনি তো সুপার কপ, একদিকে দুর্দান্ত পুলিশ কর্তা, যে কোনো সমস্যায় যে কোনো সমাধান তিনি করে ফেলতে পারেন, এবং তার সঙ্গে তার অঙ্কর ব্যুৎপত্তি মানে অঙ্কের মাথাটা তুখোড়। অবসরের অঙ্কের জটিল জটিল হিসেব নিকেশ তিনি অনায়াসে মিলিয়ে দেন। ওটাই তার হবি। ভাবা যায় যে অঙ্ক নিয়ে মানে আর 99% মানুষের একটা আতঙ্ক থাকে, যে মানুষ অবসরেও অঙ্ক কষেন তার মেধা নিয়ে তো এবং তার ওই সৃষ্টিশীল মন নিয়ে তো কোনো রকম প্রশ্ন থাকাই উচিত না। এবার তুলনায় অপরিচিত বা স্বল্প পরিচিত সেটা অবশ্য তার নিজের ক্ষেত্রে একদমই নন। নিজের ক্ষেত্রে তিনি যথেষ্ট পরিচিত, যথেষ্ট স্বনামধন্য, কিন্তু হ্যাঁ আম বাঙালির কাছে তার একটু পরিচয় হয়তো কম। মেনকা গুরুস্বামী বা পরিচয় যাদের কাছে আছে তাদের কাছেও পরিচয় তো ছিল একমাত্র তিনি দুধে আইনজীবী। এরকম একজন আইনজীবী ওই ইডির ফাইল চুরি মামলায় যাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করতে দেখা গেছে, তিনিও তো এবার প্রার্থী হয়েছেন। এবার দেখুন, এমন গায়ক, নায়িকা, পুলিশ কর্তা বা আইনজীবীকে এই যে রাজ্যসভায় পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, এর থেকেই তো পরিষ্কার রাজনীতিটা সম্ভবত ক্রমশ একটু গুরুত্বহীন হয়ে উঠছে, মানে অন্তত তৃণমূলের বিচারে। আর সেদিক থেকে যদি বিচার করেন তাহলে আজ সকালে দিলীপ ঘোষের ওই নাচটাকে আপনি তার বাড়তি গুণ নয় বরং তার প্রধান গুণ বলেও ভাবতে পারেন। এমন একজন মানুষ যিনি নাচতে জানেন, সঙ্গে রাজনীতিটাও করেন, মানে ভবিষ্যতে এইভাবে তার এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বলে না, হ্যাঁ এই জিনিসটাই হয়তো তাকে সত্যিকারের রাজনীতিতে মূল্য পাইয়ে দেবে, গুরুত্ব বাড়িয়ে দেবে। যেমনটা ওই তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় থাকা 4 জন বা ইদানিংকালে ওই ইউসুফ পাঠান থেকে শত্রুঘ্ন সিনহা হয়ে আর যারা যারা আছেন আর কি বিভিন্ন ক্ষেত্রে, সে রচনা বন্দ্যোপাধ্যায় হোক বা জুনমালিয়াই হন বা এরকম অসংখ্য নায়ক, গায়ক, গায়িকা, নায়ক সবাই রয়েছে। এইটা আপনাদের কাছে কিন্তু ধরতে হবে বিবর্তনের ফলে রাজনীতির নতুন চেহারা, সৃষ্টিশীল, ঝকঝকে। এটা সংসদীয় রাজনীতিতে আমাদের দলের প্রাসঙ্গিকতা, পারফরম্যান্স, অভিমুখ সংসদে ঠিক রাখতে যাদের এই সময় যারা সেরা
নিশ্চয়ই দলের পরবর্তী অন্যান্য পদক্ষেপগুলো নিশ্চিতভাবে সাজানো আছে। সেখানে শ্রীমতী গুরুস্বামী একজন অত্যন্ত দক্ষ আইনজীবী, বাবুল সুপ্রিয় বিধায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন বা আছেন, এবং সর্বভারতীয় পরিচিতি তার। এরপরে কোয়েল মল্লিক, একজন দক্ষ শিল্পী, রাজীব কুমার, সবটা বিতর্ক দিয়ে মাপা যায় না। তার আইপিএস হিসেবে দক্ষতাটাকেও তো আপনাকে, তার অভিজ্ঞতাটাকেও তো দল কিভাবে কাজে লাগাচ্ছে, তার কি অবদান রয়েছে সেগুলো তো দেখতে হবে। দল যখন সিদ্ধান্ত নিয়েছে তখন যোগ্যতমকে প্রার্থী করার সিদ্ধান্তই দল নিয়েছে। এই দেখলেন তো, ঠিক যেটা বলছিলাম, কুণাল ঘোষ প্রায় সেই শব্দবন্ধটাই ব্যবহার করে ফেললেন, যোগ্যতম ধরেই। এই যোগ্যতমের উদ্বর্তন অর্থাৎ সার্ভাইভাল অফ ফিটেস্ট, এটাই হচ্ছে আপনারা বলবেন বাংলা, কারণ এটা মুখে মুখে এত বেশি ব্যবহার হয়। এই যোগ্যতমের উদ্বর্তনের মতো খটোমটো শব্দকে আমরা হয়তো কম জানি, কিন্তু ওটা বাংলা, এটা ইংরেজি বা যেভাবে উল্টো করে ধরুন যাই করুন, সেইটাকেই তো ব্যবহার করলেন কুণাল ঘোষ। এবং কি সুন্দরভাবে বললেন যে এই মুহূর্তে যেটা প্রয়োজন, যেটা মনে হচ্ছে এই সময়ের দাবি, সেই প্রয়োজন, যে জায়গাটা যা যা করার দরকার ঠিক সেখানে তাই করা হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে এদেরই প্রয়োজন, রাজনীতিকদের নয়। হয়তো এটাই তিনি বোঝাতে চেয়েছেন, খুলে বললেন না, কিন্তু এটা ঠিক। সিদ্ধান্ত যখন হচ্ছে তখন তো ভেবে চিন্তেই হচ্ছে, নাহলে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান নিয়ে কেনই বা কোয়েল মল্লিকের বাবা রঞ্জিত মল্লিকের সাথে হঠাৎ দেখা করতে যাবেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, ইঙ্গিত থাকে। এইটা কিন্তু রাজনৈতিক নেতাদের একটা, তিনি যে যতটাই সৃষ্টিশীল হন বা না হন, এটা কিন্তু একদম তার একটা চেনা একটা ইঙ্গিত যে তিনি রাজনৈতিক নেতা, কিছু না কিছু ইঙ্গিত ছাড়তে থাকেন। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন গেছিলেন, ভাবা উচিত ছিল এত জায়গার থেকে ওখানেই গেলেন কেন। আজকে বুঝতে পারছেন কেন গেছিলেন। সুনির্দিষ্ট এবং সুগভীর ভাবনা চিন্তা যে সেই সাক্ষাতের পেছনে ছিল, এখন তো সবাই বুঝতে পারছেন। এবং এখন যাদের এই পাঠানো হলো, রাজ্যসভায় পাঠানো হচ্ছে, তাদের কেন পাঠানো হচ্ছে সেটাও একটা সময় নিশ্চয়ই পরিষ্কার করে বুঝতে পারবেন। দেখুন, রাজনীতিতে রাজনৈতিক নেতাদের পাশাপাশি অন্য জগতের যাদের কৃতিত্ব রয়েছে, যারা কৃতি, তাদের নেওয়ার কাজটা তো অনেক দিন ধরেই হচ্ছে, এটা তো নতুন কিছু নয়। সব রাজনৈতিক দল করেছে, কিন্তু এইখানে কারুর কম বেশি হয়তো হতে পারে, কিন্তু এই চিন্তাটা সবার আছে, এটা নতুন কিছু নয়। রাজনৈতিক দলগুলো জানে যে শিল্প আর শিল্পের প্রতি বাঙালির একটা বিশেষ দুর্বলতা আছে, জানেন তো। না, ধরুন কেউ হয়তো চাকরি পায় না, যে চারপাশে টোটো করে ঘুরে বেড়ায়, এরকম একটা ছেলেকে বাবা গালাগাল করেন, বাবার বন্ধুরাও গালাগাল করেন। হয়তো কোনো বাবার বন্ধু বাবার সামনে ছেলেকে বলছে, লজ্জা করে না বাবার ঘাড়ে বসে এরকম বসে বসে খাচ্ছিস। বাবার হয়তো খারাপ লাগলো যে ছেলে তো হাজার হোক, হয়তো বললেন মিনমিন করে যে না, একটু তবলা টবলাও বাজায়। দেখবেন ওই সেই বন্ধুর গলাটা হঠাৎ করে বদলে যাবে, যিনি এতক্ষণ ধরে তাকে খোঁটা দিচ্ছিলেন, বসে বসে বাবার ঘাড় ভেঙে খাওয়ার কথা বলছিলেন, তিনি একটু নরম সুরে বলবেন, হ্যাঁ সেটা ভালো বাবা, কিন্তু একটু চাকরি বাকরির চেষ্টা করাও তো দরকার। এই জায়গাটা রাজনীতি অসম্ভব ভালো ধরে নিয়েছে। রাজনীতির কাছে না দেখে কি মনে হচ্ছে জানেন তো, এই শিল্প টিল্প ব্যাপারটা, ওই ওয়াশিং পাউডার, ওই একজন বিখ্যাত পাউডার ছিল, সেরকম করে একটা ওয়াশিং পাউডার আর কি, পাশে থাকলেই বা শরীরে ওই রকম মানে নিজেদের দলের মধ্যে নিয়ে নিলেই ওপর থেকে ঝপাস করে সাবান জল পড়ে বাকি অন্য সব ঝামেলা, তাদের বিরুদ্ধে যত অভিযোগ থাক সব ধুয়ে মুছে সাফ। লোকজন বলবে না, এদের একটা ব্যাপার আছে, হ্যাঁ শিল্পী ব্যাপার আছে, শিল্পীরা অন্যরকম। বাংলায় কিন্তু চিরকাল শিল্পী এবং শিল্পের কদর একদম অন্যরকম। বাঙালিরা এত কিছুর মধ্যেও এত কষ্ট, এত দুর্নীতি, এত চাকরি চুরি, এত না পাওয়া, এই সব কিছু, এত বেকারত্ব, এত কিছু, তার মধ্যেও এই জায়গাটা এখনও হারায়নি। শিল্পের মর্যাদা দেওয়া, শিল্পকে অন্য চোখে দেখা, শিল্পীকে অন্য চোখে দেখা, এই জায়গাটাই হ্যাঁ হয়তো রাজনৈতিক দলগুলোকে উৎসাহিত করছে যে একটু করে তাদের নিজেদের দলের মধ্যে নিয়ে আসা। হয়তো একটা সময় দেখা যাবে দলের মধ্যে
নেতা কম অভিনেতা বেশি হয়ে যাবেন। আর শুধু তো তৃণমূল নয়, কম বেশি সব দলই এই অভিনেতা অভিনেত্রীদের প্রতি ঝুঁকেছে। খেয়াল করে দেখুন, রাজনীতিতে তো অভিনয় জগৎ থেকে আসা লোকজনের সংখ্যা দিন দিন যেভাবে বাড়ছে, তাতে একদিন হয়তো বলতেই হবে যে সব রাজনৈতিক নেতা হয়তো অভিনেতা নন, কিন্তু সব অভিনেতাই এক একজন রাজনৈতিক নেতা। এর মধ্যে কিন্তু অন্যায় নেই। কেউ ভাববেন না যে ওই অভিনেতা অভিনয় জগৎ থেকে কেউ আসছেন, তাদের রাজনীতিতে আসা নিয়ে আমাদের কোনো রকম ছুতমার গাছে। আরে দিনের শেষে আমরা সবাই তো বাঙালি। বাঙালিদের ওই শিল্প মনস্কতার থেকেই তো আমরা তাদের সবাইকে স্বাগত জানাই, ওয়েলকাম। তো যাই হোক, তৃণমূল কংগ্রেসের মতো রাজনৈতিক শক্তি যখন দেব, জুন মালিয়া, রচনা ব্যানার্জি, শতাব্দী রায়দের পাশাপাশি কোয়েল মল্লিকের অভিনয় ক্ষমতাকেও নিজেদের শক্তি বাড়ানোর কাজে ব্যবহার করবে বলে মনস্থির করেছে, তখন ভেবেচিন্তেই করেছে। একইভাবে এই বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়কে এতদিন ধরে পরীক্ষা টরীক্ষা করে এখানে মন্ত্রী করার পরেও রাজ্যসভায় যখন পাঠানো হচ্ছে, তখন নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে। দেখুন, বাবুল মোদী সরকারের প্রতিমন্ত্রী ছিলেন, বিজেপির ঘরের লোক ছিলেন, প্রধান প্রতিপক্ষকে তার মানে খুব ভালো ছিলেন। এরকম একজন যদি দিল্লিতে যান, তাহলে তৃণমূলের তো সুবিধেই হবে। ওখানে তার তীর থাকলে তো লিয়াজোটা, মানে সবসময় সব দলের মধ্যে তো একটা সুসামঞ্জস্য, একটা সৌভ্রাতৃত্ব, সৌজন্যবোধ এগুলো থাকা দরকার। এই যে নিয়মিত আমরা দেখছি কেন্দ্রীয় সরকার মানে বিজেপির সরকার এ রাজ্যের টাকা পয়সাগুলো সব আটকে দিচ্ছে, তৃণমূলের অভিযোগ অনুযায়ী আর কি। তো সেই সময় তো একটা রাজনৈতিক দৌত্যের প্রয়োজন, লিয়াজও করা যাকে বলে আর কি। হয়তো বাবুল সুপ্রিয় সেই কাজটা খুব ভালো করতে পারবেন, সবাইকে তো চেনেন বিজেপির, এই জন্যই হয়তো তাকে ওইখানে পাঠানো হচ্ছে। আরও একটা জিনিস হতে পারে, এটা অবশ্য রাজনীতির চিন্তা ভাবনা, এটার মধ্যে কোনো শৈল্পিক ব্যাপার নেই, কোনো ব্যাপারটা একদম চূড়ান্ত চরম রাজনৈতিক, কাঠখোট্টা রাজনৈতিক। এখানে ভিড় কি একটু বেশি হয়ে যাচ্ছিল, অথবা ওই যোগ্যতমের উদ্বর্তনের মতো ওই বাবুলের থেকেও বেশি সৃষ্টিশীল লোকজন কি চলে আসছিল, তাদের জন্য জায়গা খালি করার দরকার হয়েছিল? সে কবিতাটা মনে আছে আপনাদের? ওল্ড অর্ডার চেঞ্জেথ ইয়েল্ডিং প্লেস ফর নিউ। নতুনদের জায়গা দেওয়ার জন্য পুরনোকে সরে যেতে হয়। হয়তো সেই একই থিওরিতে আপাতত রাজ্য থেকে তুলে সুপ্রিয়কে ওখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে দিল্লিতে। রইলেনও আবার রইলেন নাও, দুদিক থেকেই সত্যি। সেদিক থেকে রাজীব কুমার বা মেনকা গুরুস্বামীর অন্তর্ভুক্তিটা একটু ব্যতিক্রমী। সেই অর্থে তারা হয়তো ওই যে একদম জনমানসের বিরাট জনপ্রিয়তা সেটা হয়তো তাদের নেই, কিন্তু পরিচিতি আছে, স্ব ক্ষেত্রে নিজের কাজের জন্য পরিচিতি। এবার সেটাকে কেউ বলবেন সুনাম, কেউ বলবেন দুর্নাম, সে তো আলাদা কথা। কাজের ক্ষেত্রে যেটা রোজগার করার সেটা সবাই করেন, তারাও করেছেন আর কি। কিন্তু সেটাই কি তাদের রাজ্যসভায় সাংসদ হিসেবে বেছে নেওয়ার একমাত্র কারণ? কেউ কেউ বলছেন, দেখবেন সোশ্যাল মিডিয়া ভর্তি হয়ে গেছে মিম টিমে, সেখানে একটা দেখলাম, পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো বলে বিভিন্ন সময় চাকরি প্রার্থীরা যে স্লোগান দিয়েছিলেন, রাজীব কুমার সেটাকে এত সিরিয়াসলি নিয়েছেন, এটা নাকি কেউ বুঝতেই পারেননি। হয়তো সেই স্লোগান শুনেই তিনি উর্দি ছেড়ে তৃণমূলের জার্সি পরতে রাজি হয়ে গেছেন। কিন্তু এই সমস্ত খোঁচা টোচার বাইরে নিখাত কোনো রাজনৈতিক কারণ কি নেই? আছে। হয়তো যে কাজগুলো তিনি করেছেন এখন পর্যন্ত, সেগুলো যে কাজগুলোকে নিয়ে তার বিরুদ্ধে বিরোধী দলগুলো বিজেপি বা অন্যান্যরা তোপ দাগতেন, হয়তো তার মতো দক্ষ অফিসারের মনে হয়েছে তিনি কিছু অন্যায় করেননি, অথচ তাকে কাঠগড়ায় উঠতে হয়েছে। তো যা তো গেল, পেটও ভরলো না, এর থেকে তো ভালো গোটা ব্যাপারটা হয়ে দুধ কা দুধ পানি কা পানির মতো পরিষ্কার করে দেওয়া, এরপর আর আলাদা করে কিছু বলার থাকবেন না। আর মেনকা গুরুস্বামী, দেখুন মেনকা গুরুস্বামীর ক্ষেত্রে দুটো জিনিস আছে। একটা, আমার ধারণা এটা তৃণমূলের জন্য একটা অন্য রকম পদক্ষেপ এবং একটা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। ওই সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার যে আগ্রহটা, হয়তো তার মধ্যে এটা রয়েছে। তিনি হচ্ছেন হয়তো দেশের মধ্যে প্রথম সমকামী সাংসদ, মানে ঘোষিত। এবার
এই মুহূর্তে এই LGBT গোষ্ঠী এবং তাদের আন্দোলন এবং তাদের স্বীকৃতির জায়গাটা যখন দেশের মধ্যে আস্তে আস্তে প্রতিষ্ঠিত হচ্ছে, তখন তৃণমূলের এই পদক্ষেপটা হয়তো তাদের আধুনিক মনস্কতাকেই জেন জি মানে নতুন প্রজন্মের সামনে তুলে ধরবে। যতই ওই যারা একটু বিশুদ্ধবাদী তারা এখনও মানে নাকটা কুচকোন আর কি, এটা তাদের দুর্বলতা। একটা দল যদি প্রগতিশীল হয়, আধুনিক মনস্ক হয়, তাহলে তাদের চাহিদাটা এবং তাদের সম্পর্কে লোকের ভাবনা চিন্তা যে একটু অন্যরকম হবে, এটাই স্বাভাবিক। এটাই হয়তো তৃণমূল চাইছে। একই সঙ্গে এর একটা অন্য দিকও আছে। মেনকা গুরুস্বামীর বাবা মোহন গুরুস্বামী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ঘনিষ্ঠ ছিলেন বলে শোনা যাচ্ছে। এবার সেটা যদি নাও হয়, মোহন গুরুস্বামীর সাথে বিজেপির সম্পর্ক যে ছিল এটা তো পরিষ্কার। তিনি অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহার বিশেষ উপদেষ্টা ছিলেন। এই যশবন্ত সিনহাই তো পরবর্তী ক্ষেত্রে আবার তৃণমূলে এসেছিলেন। কাজী মেনকা গুরুস্বামীকে বেছে নেওয়ার মাধ্যমে একসঙ্গে দুটো লক্ষ্যে তৃণমূল সফল। এক তো ওই প্রগতিশীল বার্তাটা দেওয়া, এবং সঙ্গে সঙ্গে এটা পরিষ্কার করে দেওয়া যে বিজেপি এখানে এই রাজ্যে এই মুহূর্তে বৃহত্তম বিরোধী দল এবং যারা ক্ষমতায় আসার চিন্তা করছে, জনগণকে বার্তা দিচ্ছে, সেই তাদের ঘনিষ্ঠ আধুনিক মনস্ক লোকেরাই তাদের ছেড়ে তৃণমূলে চলে আসছে। আরও একটা জিনিস হতে পারে জানেন তো, এটা একটু দেখুন, এর কোনো কিছুই বাদ যায় না, সব কিছু মাথার মধ্যে রাখতে হয়। এটাও সেই ক্ষেত্রেই বলছি। ধরুন এই যে আমাদের রাজ্যের যে টাকা পয়সার অবস্থা খারাপ, এটা নতুন কোনো ব্যাপার না। এটা নিয়ে তো মমতা ব্যানার্জি স্বয়ং কোনো রকম রাগঢাক গুড়গুড় করেন না। প্রত্যেক মুহূর্তে বলেন কি অবস্থা ভাড়ারে, তার মধ্যেও ভাতা টাতার জন্য কত কষ্ট করে টাকা জোগাড় করতে হয় বলুন তো। এগুলো চাপের গল্প তো। আর তারপর বিরোধীরা আছে, প্রত্যেকটা ক্ষেত্রে যেখানেই টাকা খরচ করবেন সেখানেই তার বিরুদ্ধে তোপ দাগবেন, এটাও তিনি জানেন। এই যে বিভিন্ন ক্ষেত্রে তার আইন আদালতে এত টাকা খরচ হচ্ছে সরকারের, এই যদি মেনকা গুরুস্বামী তৃণমূলের সাংসদ হয়ে যান, তাহলে এখনকার মতো খরচপাতি কি হবে? মানে দেখুন, প্রফেশনের জায়গায়, রাজনীতির জায়গায় আবার দুটোর মেলবন্ধনও তো ঘটে। একটা দায়িত্ব তো তার উপর আসবে যে শাসক দলের একজন সাংসদ হিসেবে যে রাজ্যের অবস্থাটা, তার অর্থনৈতিক অবস্থা, এটা কি তিনি একদম মাথায় রাখবেন না? সুতরাং বলা যায় না কিছু। দেখুন, সব কটাই তো মাথায় রাখতে হয় না, এটাই তো বাস্তব। পুলিশ তুমি উর্দি ছাড়ো, বিজেপির ঝান্ডা ধরো, সেটা তো উত্তরপ্রদেশে করা উচিত, সেটা তো মহারাষ্ট্রে করা উচিত। ডিজি রিটায়ার করেই তারপরে তো তাকে রাজ্যসভার এমপি করে নিয়ে এলো। অনেক কৃতজ্ঞতা, তার ঋণ শোধ করলো। আপনার সারদার যে ডিভাইস নষ্ট করে দেওয়া থেকে শুরু করে কত কাণ্ড করেছেন, অতএব তার ঋণ শোধ করলো। পুলিশ অফিসার হিসাবে তিনি নিশ্চিতভাবে দক্ষ। বিরোধীরা বা সমালোচকরা, আপনারা যাই বলুন, একজন দক্ষ পুলিশ অফিসার, অভিজ্ঞ পুলিশ অফিসার সাংসদ হিসেবে সক্রিয় একটা ভূমিকা পালন করতে পারেন। যখন কর্মজীবনে ছিলেন তখন ইউনিফর্ম পরে রাজনীতি করতেন, এখন ইউনিফর্ম বাদ দিয়ে রাজনীতি করবেন, ফারাকটা কোথায়? সারদা, নারদা, অভয়া বিভিন্ন মামলায়, এই চাকরি চুরি, কয়লা চুরি, ইডির, সিবিআই এর যত মামলায় ওনার হয়ে লড়েছে। এরপরেও বাঙালি রশ্মিতা, বাংলা রশ্মিতা নিয়ে কথা বলবে। ধরুন আজকে ওই বিকাশ ভট্টাচার্য যখন অর্জুন সিং এর হয়ে কেস লড়ে, তখন অসুবিধা হয় না? এই ন্যারেটিভগুলো সিপিএম আর বিজেপি রামবাম অতৃপ্ত শকুন প্রেতাত্মাগুলো নামাচ্ছে, কারণ জানে যে বাংলার মানুষ দেখেছে যে আসলে যারা সেকুলারিজমের ধ্বজা তুলেছিল এতদিন, তারা আসলে ভণ্ড সেকুলার। দেখুন, এই বক্তব্যগুলো আমরা জানি, এগুলো নিয়ে আমরা সত্যি এগুলোর মধ্যে ঢুকছি না, কারণ এটা ওনাদের জায়গা, রাজনীতিকদের জায়গা। এই চাপানুতরটা ওনারা করে থাকেন নিজের মতো করে, পারস্পরিক এই তোপ দাগার কাজটা এবং দোষারোপের কাজটা তারা করবেন, আমরা জানি, করুন, এটাতে আমরা নেই। আমরা শুধু ভাবছিলাম একটাই কথা, অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে নিশ্চয়ই তৃণমূলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন, জানেন তো।
কারণ তিনি যেদিন ওই সরাসরি অবসর নিয়ে বিজেপির হয়ে সাংসদ হওয়ার দৌড়ে দাঁড়িয়ে গেছিলেন এবং শেষ পর্যন্ত সাংসদ হয়েছিলেন, তার বিরুদ্ধে কী অভিযোগ উঠেছিল? সবাই মিলে বলতে শুরু করেছিলেন যে তিনি বিচারপতি থাকাকালীন যা যা সিদ্ধান্ত নিয়েছেন সেগুলো সবকটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল। তার মাথায় আগের থেকেই ছিল যে এরপরে তিনি ওগুলোকে ভাঙিয়ে সাংসদ হবেন, বিজেপির হয়ে সাংসদ হবেন, সেই জন্যেই তিনি এই সিদ্ধান্তগুলো নিয়েছিলেন। দেখুন, এটা তো বাস্তব। সেই সময় কিন্তু এই আদালত থেকেই এই চাকরি চুরির যে বিরাট দুর্নীতি, তার যে বিরাট মাকড়সার জালের মতো ডালপালা ছড়ানো একটা চেহারা, সেটা প্রকাশ্যে এসেছিল কিন্তু ওই আদালতের বিভিন্ন রায়গুলোর থেকে। ঘটনাচক্রে তিনি সরাসরি ওই বিচারপতির চেয়ার থেকে লাফ মেরে সাংসদের চেয়ারে গিয়ে বসে পড়ায় সেই যাবতীয় কিছু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, অর্থাৎ মিথ্যে বলে একটা ধারণা তৈরি হয়ে গেছে। হয়তো এই যে 26,000-এর চাকরি চলে গেল, যে যারা চাকরি চুরির জন্য ন্যায্য চাকরির থেকে বঞ্চিত হলেন, তাদের এই আন্দোলনগুলো এখন যে মনে হচ্ছে কি হলো, কিছুই তো হলো না, কে ধরা পড়লো, কেউই ধরা পড়লো না, এই যে যাবতীয় ভাবনা চিন্তাগুলো না, সবগুলো হয়তো ওখান থেকেই শুরু হয়েছিল। ওই সিদ্ধান্তগুলো ওই সরাসরি এই চেয়ার বদল থেকেই হয়তো হয়েছিল। তো এই দোষারোপ, এই মানসিক চাপটা কোথাও কি তার মধ্যে নেই? এখন নিশ্চয়ই তিনি ভাববেন, যাক, তার একটা দোষর তো হলো, এটা তৃণমূল বলার আগে তার বিরুদ্ধে যখন এই সমস্ত কথা বলবে, তখন নিশ্চিতভাবে তিনি জানেন যে এবার বিজেপির লোকজনও বলবেন, হ্যাঁ, একই কাজ তাহলে রাজীব কুমারও কি করেছিলেন। যতই অবসরের পর যান, হ্যাঁ, যিনি অবসরের পরেই এবং অবসরের আগেও যার সঙ্গে তার দলনেত্রীর এরকম ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তাহলে তিনি কি যাবতীয় কাজকর্মগুলো ওই একই চিন্তাভাবনার থেকে করেছিলেন? দলের ঋণ তৈরি করছিলেন তিনি, এখন দল সেই ঋণ মেটাচ্ছে। কি অদ্ভুতভাবে একজন দক্ষ বিচারপতি বা একজন আইপিএস তাদের যাবতীয় কাজকর্মগুলো কিছু কিছু সিদ্ধান্তের ফলে অদ্ভুতভাবে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। ভেবে দেখুন, আপনি আমি সাধারণ মানুষ, আমাদের কিন্তু এই ভাবনা চিন্তাগুলো মাথায় থাকলে ভালো, হয়তো আমরা চেষ্টা করব যেটুকুনি আছে ওই অল্প লইয়া থাকি, তাই মোর যাহা যায় তাহা যায় গো, ওইটুকুনি যেন থাকে, না গেলেই হয়। সেটার গ্যারান্টি কে দেবে জানি না। দেখুন, 16ই মার্চ রাজ্যসভার ভোট, এরপর এরা কে যাবেন না যাবেন সেটা তো পরের কথা। তবে হ্যাঁ, বিধানসভায় তৃণমূলের যে শক্তি, এরা প্রত্যেকেই হয়তো যাবেন আর কি। কিন্তু একটা জিনিস আমরা প্রত্যাশা করতে পারি, যে এদের উপস্থিতিটা ওই সংসদে শচীন তেন্ডুলকার বা রেখার মতো সৃষ্টিশীল ব্যক্তিদের মতো হবে না। তার মেয়াদকালে রাজ্যসভায় শচীনের হাজিরা ছিল মাত্র 8%, আর রেখার উপস্থিতির হার ছিল মাত্র 5%। হ্যাঁ, এটা বলতে পারেন যে এরা সবাই ছিলেন রাষ্ট্রপতি মনোনীত, আর এদের পাঠানো হচ্ছে পলিটিক্যাল পার্টির দ্বারা আর কি। তো এদের প্রতি আমাদের দায় বা দায়িত্ব বা প্রত্যাশা অন্যরকম হতেই পারে, এটা আমরা আশা করতেই পারি। অবশ্য শুধু আশাই করতে পারি, কারণ এর বাইরে আর কিছু করাটা আপনার আমার হাতেই নেই। দেখুন, এই যখন আমাদের হাতে কি আছে এটাও মাঝে মধ্যে ভাবি, জানেন তো। আমাদের কালকে একটা পলিটিক্যাল কনক্লেভ হচ্ছিল সারা দিন ব্যাপী। বাংলায় এরকম পলিটিক্যাল কনক্লেভ কেউ করেনি কখনো। সমস্ত রাজনৈতিক দলের নেতারা এসেছিলেন এবং আমাদের রাজনীতিটাকে আপনি আমি যে যে দিক থেকে দেখতে পারি সেগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। আর যখন আলোচনা হচ্ছিল, শুরুতে জহর সরকার যখন প্রারম্ভিক ভাষণ দিচ্ছিলেন, হঠাৎ দেখলাম সব কিছু নড়ছে। পরবর্তী ক্ষেত্রে বোঝা গেল যে ভূমিকম্প হচ্ছে। এবার ভূমিকম্পের কোনো তো আগাম এরকম ইঙ্গিত পাওয়া যায় না, কারণ ভূমিকম্প রাজনীতিক নন। তো সুতরাং আমরা তাদের কাছ থেকে আলাদা করে কোনো ইঙ্গিত পাবো কি না সেটা আমরা জানি না। যার জন্যে ওই যখন জহর সরকারের বক্তব্য শেষ হলো, তখন তাকে একজন বললেন যে, আচ্ছা, আপনি এমন বক্তব্য রাখলেন যে সব হিলে গেল, মানে পুরো ভূমিকম্প হয়ে গেল, মাটি শুদ্ধ কেঁপে গেল।
এটা মজার ব্যাপার, কিন্তু ঘটনা হচ্ছে সত্যিই কি ভূমিকম্প কোনো ইঙ্গিত দেয় না? দেখুন, এই একটা ভূমিকম্প বেশ অনেকক্ষণ ধরে হয়েছে, আমরা কলকাতায় টের পেয়েছি, আমরা আলোচনা করছি, কিন্তু তো তার আগে আমরা তো দেখছি যে গত 20-25 দিন ধরে সিকিম থেকে শুরু করে উত্তরবঙ্গে পর পর ছোট ছোট অনেক অসংখ্য প্রায় প্রত্যেক দিন এক একদিন একাধিক ভূমিকম্প হয়ে যাচ্ছে। এটা কি কোনো ইঙ্গিত? দেখুন, এটা যদি অনেকেই বলছেন যারা যে এই সমস্ত নিয়ে কাজ কারবার করেন আর কি, তারা বলছেন যে এটা কোনো ইঙ্গিত হলেও হতে পারে হয়তো বড় কোনো বিপর্যয়ের ইঙ্গিত। এবার এটা যদি কোনো বড় কোনো বিপর্যয়ের ইঙ্গিত হয়, তাহলে ধরতে হবে এই ভূমিকম্প খানিকটা রাজনীতিকদের মতো হয়ে গেছেন, জানেন তো, এই ইঙ্গিত দিয়ে তারপর কিছু ঘটাচ্ছে। তবে একটা ভূমিকম্প আসছে, এটার একটা ইঙ্গিত ছিল, রাজনৈতিক ভূমিকম্প। আর তাতে দুপক্ষই বলছিল যে এই যে চারপাশে যে ভূমিকম্পগুলো নিয়ে আপনারা আলোচনা করছেন, এগুলো সব স্যাঁকড়া টুকটাক, আসল ভূমিকম্পটা এবার আসবে এবং তার কাছে এটা নাকি কোনো ব্যাপারই না, আসল ঘাটা পড়বে সেই ভূমিকম্পটা হলে। সে ভূমিকম্পটা কোথায় হবে সেটা নিয়ে দুরকম বক্তব্য ছিল। কেউ ভাবছিলেন সেটা এসআইআরের ওই ভোটার তালিকাটা প্রকাশ হলে, খসড়া ভোটার তালিকা, আর কেউ ভাবছিলেন ভোটের ফল প্রকাশ হলে। তবে সব পক্ষই আশাবাদী যে ভোটে ভূমিকম্পটা তার পক্ষে যাবে, বিপক্ষকে একদম কাঁপিয়ে দেবে। সুকান্ত মজুমদার আর শঙ্কর ঘোষ বলেছেন তাদের রেজাল্ট দেখে তৃণমূল কেঁপে যাবে, আর শশী পাজা পাল্টা বলেছেন ও আশা দূর আশা। মানে নেতা নেত্রীদের এই ভবিষ্যৎ কাঁপিয়ে দেওয়ার ভবিষ্যৎবাণী বুঝিয়ে দিচ্ছে আগামী মাস তিনেক এখন কিন্তু ছোট ছোট অসংখ্য ভূকম্পন আমাদের সঙ্গী হবে। It is very natural, 2026 election is about to come. So that's why it is in this state. এরপরে ভোটার লিস্ট বেরোলে কালীঘাটে আর ক্যামাক স্ট্রিটে ভূমিকম্প হবে, তার জন্য যেন তৃণমূল কংগ্রেস প্রস্তুত থাকে। একদম, মানে বিজেপি তো এমনি তো ভীত সন্ত্রস্ত, আর যতটা তারা বলেন যে মানুষ অসুরক্ষিত, বোঝা যাচ্ছে যে বিজেপি অসুরক্ষিত। দেখুন, এই প্রথম কাউকে ভূমিকম্পের পূর্বাভাস করতে শুনলাম। কবে কে কখন কাঁপবে সেটা পরিষ্কার করে দিলেন সুকান্ত মজুমদার, শঙ্কর ঘোষরা। এবার ভূমিকম্প যত জোরালো হবে ততই ক্ষয়ক্ষতির সম্ভাবনা যে বাড়বে, এতে তো কোনো সংশয় নেই। ভূমিকম্পের প্রভাবে বাড়ির দেওয়ালে ফাটল, কাঁচ ভেঙে পড়ার ঘটনা বা রাস্তা ফেটে চৌচির হয়ে যাওয়া, এগুলো তো খুব স্বাভাবিক। তারপরেও একদম নতুন তৈরি হওয়া রাস্তায় ধস নামায় বেহালার পর্ণশ্রীর মানুষ, তারা কিন্তু অবাক হয়েছেন। পর্ণশ্রীর সাগর মান্না রোডের বাসিন্দারা জানিয়েছেন তাদের পাড়ার রাস্তায় পিচ পড়েছিল বুধবার, আর সেই নতুন পিচ সেইটায় যেটাতে ঢালা হয়েছিল, যে রাস্তাটা তৈরি হয়েছিল, সেটাই কালকের ভূমিকম্পে ফেটে চৌচির হয়ে গেছে। আজ ফের পিচ পড়েছে, কিন্তু প্রশ্নগুলো এড়ানো যায়নি। বলুন তো, প্রকৃতির পরীক্ষায় কেন এই রাস্তার উন্নয়নটা ফেল করে গেল? স্থানীয়রা বলছেন যে রাস্তাটায় লম্বা ফাটল ধরেছে, সেই রাস্তার জায়গায় আগে পুকুর ছিল। জলা বুঝিয়ে রাস্তা বানানোর ফলে মাটি আলগা হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে, জলা বুঝিয়ে তো শুধু রাস্তা নয়, গোটা কলকাতা এমনকি গোটা রাজ্য জুড়ে পুকুর টুকুর ভরাট করে বহুতল বানানোর অভিযোগ বারবার শোনা গেছে। এগুলো তো নতুন কিছু নয়। ফলে ভূমিকম্পে যদি রাস্তা ধসে যায়, এরপর আর কি ধসবে তার কোনো গ্যারান্টি আছে নাকি? সেক্ষেত্রে আমাদের প্রাণের গ্যারান্টি সেটাও কি আছে? দেখুন, এই ক্ষেত্রে রাজনৈতিক মতামত পাওয়াটা একটু কঠিন, কারণ ভোটের ময়দানে পরিবেশের জাস্ট কোনো দাম নেই। পরিবেশের কথা বলে কেউ ভোটই চান না সেই জন্যে। আর যেটা ভোটের ইস্যু নয়, সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মাথা ঘামানোর সময় নেই। ফলে ভূমিকম্পের ঠেলায় রাস্তা দুভাগ হয়ে গেলেও শাসক ধৃতরাষ্ট্র হয়ে বসে থাকে, আর বিরোধীরা গান্ধারী। পুকুর ছিল এই অবধি, সেটা পুকুর ভর করে কিছু হয়ে যায়, ভেতরে লাভিস ফাভিস সেরকম ফেলেনি। আমরা এই ভূমিকম্পের সময় তো আপনারা ফিল করেছিলেন যে ভূমিকম্পটা? হ্যাঁ,
দেখুন, এই যে ছোট ছোট ভূমিকম্প বা বড় ভূমিকম্প হবে যেটার ইঙ্গিত সব রাজনৈতিক দলগুলো দিচ্ছিল, সেটা তো ছিলই ভোটার তালিকা প্রকাশ। এবার ভোটার তালিকা প্রকাশের পর আমি শুধু দেখছিলাম, আগের থেকে তো লোকজন ভয় পাওয়াচ্ছিল, কেউ বলছিল একজনের নাম বাদ গেলেও এই হবে, কেলেঙ্কারি হয়ে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন একজনের নাম যদি বাদ যায় তাহলেও তারা হুলুস্থুলু করে দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কথা বলেছিলেন। আবার বিরোধী দল সেখানে শুভেন্দু অধিকারীরা এত নাম বাদ যাবে, 1 কোটি 1.5 কোটি বিভিন্ন কিছু বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শেষ পর্যন্ত 1 কোটি 20 অবধি উঠে গেছিলেন। এই যাবতীয় বক্তব্যগুলো দেখে মনে হচ্ছিল যে না, একটা কেলেঙ্কারি কাণ্ড হয়তো হবে, প্রচুর নাম বাদ যাবে এবং তারপর মানুষজন রাস্তায় নেমে একটা হুলুস্থুলু কাণ্ড করবে। দেখুন, আজকে তো প্রকাশ হয়েছে, প্রচুর সংখ্যা তত্ত্ব চারপাশে ঘুরে বেড়াচ্ছে, জানেন তো। আমাদের মোট ভোটার ছিল 7.5 কোটি, তার থেকে কমলো এত, বাড়লো এত। আমি একটা সংখ্যার মধ্যে যাচ্ছি না, কারণ আমি নিশ্চিতভাবে জানি এই সংখ্যা নিয়ে আপনাদের বিন্দুমাত্র কোনো মাথা ব্যথা নেই। আপনাদের একটাই মাত্র চিন্তা ছিল, সেটা হচ্ছে মোট কজন বাদ গেল। প্রথম চিন্তাটা ছিল নিশ্চিতভাবেই আপনার নামটাই ভোটার তালিকায় আছে কিনা আর কি। আপনার নামটা দেখুন ম্যাক্সিমামের নামই আছে, কারণ প্রথমেই তো ওই 7.5 কোটির মধ্যে 6 কোটির মতো তারা পার পেয়ে গেছিলেন। ফলে ওইখানেই সংখ্যাগরিষ্ঠের দুশ্চিন্তা মুক্তি ঘটে গেছিল। যেটুকুনি দুশ্চিন্তা পড়েছিল সেটা হচ্ছে শাসক দল এবং বিরোধী দলের মধ্যে। এবার তারপরেও যখন মানুষজন তার মধ্যে একটু একটু করে মাথা লেগিয়েছেন, তাদের ওইটাই একমাত্র দরকার, মোট কত নাম বাদ গেল। দেখুন, বাদ কিছু গেল, কিন্তু যত নাম বাদ গেল এবং যত নাম তারপরেও বাদ যেতে পারে, গোটা ব্যাপারটার মধ্যে যে একটা ধোঁয়াশা রয়েছে এটা খুব পরিষ্কার। বাদ গেছে, এখন অবধি খাতায় কলমে যা দেখা যাচ্ছে ওই 63 লাখের মতো নাম বাদ গেছে। আর এর পরেও বিচারাধীন রয়েছে 60 লাখ। সেই নাম বাদ যাবে না সে নাম পুরোই থাকবে, বা অর্ধেক থাকবে, বা কিছু সংখ্যক থাকবে, সব কিছু সম্ভব। ফলে কত বাদ যাচ্ছে সেটা নিয়ে কিন্তু এখনও কারোর মধ্যে নিশ্চিত হওয়ার একটা জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই জন্যেই কি সব রাজনৈতিক দল খুব ঠান্ডা মেরে গেছে। খেয়াল করে দেখুন তো, হ্যাঁ 1 কোটি 20 লাখ বলেছিলেন মুখ্যমন্ত্রী। হয়তো সেই মানসিক প্রস্তুতি নিয়ে সবাই ঠিক করেছিলেন যে ঝাঁপিয়ে ঝুঁপিয়ে চারপাশে আন্দোলন নিয়ে পড়বেন, হয়নি। ফলে তারা নামতে পারছেন না, আবার নিশ্চিন্ত হতে পারছেন, কারণ এখনো 60 লাখ পড়ে রয়েছে। এবার দেখুন, হ্যাঁ একইভাবে বিরোধী দলগুলো 1 থেকে 1.5 কোটি অবধি গোটা ব্যাপারটা ভেবে বসেছিলেন। তারাও বুঝে উঠতে পারছেন যে হচ্ছেটা কি, কতটা গিয়ে দাঁড়াবে ব্যাপারটা। নির্বাচন কমিশন কি সবাইকে ধাঁধায় রেখেছে? এবার এই ধাঁধারও একটা বড় লক্ষণ আছে, জানেন তো। ধাঁধায় থাকতে থাকতে লোকে একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে আর কি। সেই ফাঁকে হয়তো বহু কিছু হয়ে যায় যেটা আগের থেকে প্রত্যাশিত ছিল না, বা হয়তো কারুর প্রত্যাশা পূরণ হলো, কিন্তু সেইটাকে নিয়ে তার বিরোধী পক্ষরা লম্ফঝম্প করার আর তখন আর শক্তি পাবে না। এটাও একটা স্ট্র্যাটেজি। আমরা সোজাসাপটাভাবে ওই কোনো কিছুর মধ্যে না গিয়ে গোল গোল করে ব্যাপারগুলো বোঝার একটু চেষ্টা করি আর কি। দেখুন, আমরা একটা জিনিস বুঝেছি যে একটা লড়াই ছিল, কে আমাদের জন্য লড়ছেন সেটা প্রতিষ্ঠা করার লড়াই। সেটা শাসক বিরোধী দুদলই নিজের মতো করে করার চেষ্টা করেছে। সেটা ভবিষ্যতেও তারা করবে, এবং কিভাবে করবে, এবং এই গোটা ব্যাপারটার মধ্যে যে একটা জটিল রাজনৈতিক ওই বললাম ধাঁধা রয়েছে, সেটা একটু পরে বলবো। তার আগে বলি, এই ধাঁধাটার জন্য সবাই একটু যে চোখ ধাঁধিয়ে গেছে, এবং চোখ ধাঁধিয়ে গিয়ে আপাতত ক্রিকেটে একটা ব্যাপার আছে জানেন তো, T20 ওয়ার্ল্ড কাপ চলছে তো একটু ক্রিকেট নিয়ে বলি আর কি। যে মাঝে মধ্যে দেখবেন লোকজন ধরে নেয় ব্যাট করার সময় ব্যাটসম্যান যে ফুল টস বল আসবে, এগিয়ে গিয়ে তুলে 6 মারবো আর কি। এগোতে গিয়ে দেখলো বলটা শর্ট পিচ, অর্থাৎ আগে ড্রপ ফেলে উঁচু দিয়ে বল যাচ্ছে, তখন আবার প্রয়োজনে পিছিয়ে আসতে হয়, গিয়ে তারপর রান তো তুলতে হবে। সুতরাং ব্যাটটা তখন ঘুরিয়ে পুলঠুল হুকটুক করার চেষ্টা করতে হয় আর কি। তো এই যে নিজেকে বদলে নেওয়া, এটাকে
ক্রিকেটীয় পরিভাষায় ইম্প্রোভাইজ করা বলে আর কি। হ্যাঁ, সময় উপযোগী, সময় বুঝে আর কি, যখন যেরকম তখন সেরকম, সেই বুঝে বল বুঝে খেলা আর কি। তো সেটা আমার মনে হচ্ছে শাসক দলও করছে। শাসক দল সরকারিভাবে একটা ভিডিও প্রকাশ করেছে ওই চারপাশে বিক্ষোভ ঠিক্ষোভ করার বদলে। 2-4টে বিক্ষোভ হয়েছে বিভিন্ন জেলা টেলায়, কিন্তু নিশ্চিত থাকতে পারেন ওগুলো একদম ব্যক্তিগত উদ্যোগে কিছু কিছু নেতা করেছেন। তার কারণটাই খুব পরিষ্কার, কিছুদিন পরেই তো তাদেরও পরীক্ষা, মানে প্রাথমিক পরীক্ষা, এন্ট্রান্স এক্সাম, সেটা হচ্ছে ওই আলটিমেটলি তারা প্রার্থী হবেন কি না। তো তার আগে দলীয় নেতৃত্বের কাছে বার্তা দেওয়া যে না আমরা আছি আর কি, এটা মনে করিয়ে দেওয়া। ওই ব্যক্তিগত চেষ্টাগুলোর বাইরে খুব একটা বিক্ষোভ বিপ্লব কোথাও কিছু দেখা যায়নি। তার বদলে ওই ভিডিওটা দেখা গেছে যেটা তৃণমূলের তরফে প্রকাশ করা হয়েছে, সেখানে বিক্রম আর বেতালের গল্প রয়েছে। খেয়াল করে দেখুন, এই ভূত ব্যাপারটার থেকে না আমাদের এই ভোটার তালিকা, এই ব্যাপারটা নির্বাচন, এটা বেরোতে পারছে না। ওই ভুতুরে ভোটার থেকে শুরু হয়েছিল ব্যাপারটা, এখন প্রচারেও ভূত। রাজা বিক্রমের পিঠে চেপে বেতাল একটা গল্প বলছে। সেখানে গল্পটায় 3টে বিষয় আছে, স্বাভাবিক 2, একটা অস্বাভাবিক। স্বাভাবিক কি কি? 1, বেতালের গল্পে বর্তমান বাংলাকে ধর্মনিরপেক্ষ সৌভ্রাতৃত্বের বাংলা বলা হয়েছে, খুব স্বাভাবিক। 2, সেই বাংলাকে যখন দিল্লির অত্যাচারী শাসক ভাঙার চেষ্টা করছে তখন রক্ষাকর্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরা হয়েছে, মানে একমাত্র তিনিই বাংলাকে বাঁচাবেন, এটাও স্বাভাবিক। কিন্তু তারপরে এই 3 নম্বর অস্বাভাবিক বিষয়টা, ভিডিওর একদম শেষ প্রান্তে জনতার উদ্দেশ্যে বাংলাকে বাঁচানোর আহ্বান জানানো হয়েছে। মানে এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেও আরেকটা অপশনকে আবেদন জানাতে হচ্ছে, বলতে হচ্ছে বাংলার নানা ভাগে ভাগ হয়ে গেছে, তাই সবাইকে এক হয়ে থাকতেই হবে, নাহলে বাংলা দখল হয়ে যাবে। আচ্ছা, বাংলা নানা ভাগে ভাগ হয়ে গেছে মানে জনসমর্থন সেটা ভাগাভাগি হচ্ছে, এই রকম একটা আশঙ্কা কেন করছে শাসক দল? দেখুন, 250 আসন পাওয়ার আত্মবিশ্বাসে তারা তো লড়াইটা শুরু করেছিল, 213-র ওপরে আসন পেয়ে বসেছিল, সেখান থেকে আরও এগোনোর কথা ভেবেছিল। সেখানে হঠাৎ করে সেই আত্মবিশ্বাসে কি চিড় ধরছে? মানে এই আজকের তালিকা সেখানে কি চোনা ফেলিতেছে? বিষয়টা ভেবে দেখার। কিন্তু এসআইআরের তালিকা বের হলো, কিন্তু অপেক্ষমান রাজনৈতিক দলগুলির মনোভাব সেটা কি স্পষ্ট হলো? তালিকার অপেক্ষায় সবচেয়ে বেশি উদ্গ্রীব ছিল শাসক, সেই মতো জেলায় জেলায় ব্লকে ব্লকে প্রস্তুত ছিলেন নেতাকর্মীরাও। কিন্তু মেঘ যতটা গরজালো ততটা বর্ষালো কি? তালিকা প্রকাশ হতেই বাঁকুড়ায় পথে নামে জেলা তৃণমূল। দেওয়াল লিখনের মধ্যে দিয়ে বৈধ নাম বাদ দেওয়ার প্রতিবাদ জানানো হয়। একসঙ্গে নাম বাদ যাওয়া কয়েকজনকে কর্মসূচিতে হাজির করায় নেতৃত্ব। ভোটার তালিকায় দেখলাম আমার নামের পাশে ডিলিট লেখা আছে, কাগজপাতি সবই জমা দিছি, তার পরবর্তীতে এরকম জিনিসটা চলে এলো, মানে ভাবা যায় না। এটা ডকুমেন্ট খুঁজেছে, সবই দেওয়া হয়েছে, যা যা খুঁজেছেন এটা আমরা ধরে এলো এখন চক্রান্ত। মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সন্দেহ প্রকাশ করেছিল যে প্রকৃত ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া, আজকে সেটা সত্য বলে প্রমাণিত হলো। সত্য কি সত্যি প্রমাণিত হলো, নাকি শাসক খানিকটা ধাঁধায় থাকলো? তালিকা প্রকাশের পর পথে নেমেছিলেন হুগলির রশিদ মজুমদার, যিনি গোড়া থেকেই এসআইআর নিয়ে সরব ছিলেন। এদিন কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করেন তিনি। প্রতিবাদে রাস্তায় মানুষ আছে, জনগণ রাস্তায় আছে। রাস্তায় জনগণ আছে, তাহলে কি জনতার ওপরই নিজেদের ভাগ্য ছাড়ছে তৃণমূল? কথাটা একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জেলায় জেলায় ঝাঁপিয়ে পড়ার বদলে বিক্ষিপ্ত কর্মসূচি। সঙ্গে তাৎপর্যপূর্ণ হলো তালিকা প্রকাশের পর শীর্ষ নেতৃত্বরা রাগ আনলেন না। তবে একটা মিনিট 4 ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। সেখানে তুলে ধরা হয়েছে বিক্রম বেতালের গল্প। রাজা বিক্রমের কাঁধে চড়ে বেতাল একটা গল্প শোনাচ্ছে। বলা হচ্ছে বাংলা নামে একটা রাজ্য ছিল যেখানে মানুষ মিলেমিশে থাকতো, গাইতো, মিলেমিশে থাকতো। কিন্তু দিল্লিতে বসা অত্যাচারী শাসক নাকি বাংলার মানুষকে দেশদ্রোহী বলে রটাতে লাগলো। দিল্লিতে বসে এক অত্যাচারী শাসক সেই আনন্দ সহ্য করতে পারল না।
দিচ্ছে, আর তার মন্ত্রীরা রটাতে শুরু করলো বাংলার মানুষ দেশদ্রোহী। তৃণমূলের ভাষ্যে এর পরের অংশটা স্বাভাবিকই, নেত্রীর অবয়বে রক্ষা করতে গর্জে উঠলেন। কিন্তু এরপরেই গল্পটা জনতার ওপর ছাড়া হয়েছে। রাজা বিক্রম বেতালকে বলছেন, বাংলা দখল করলে বিপদ, তাই সবাইকে এক হতে হবে, অর্থাৎ মানুষকেই এক হতে হবে। দুর্দশা দেখিয়ে জেগে উঠলেন রাজ্যের রক্ষাকর্ত্রী। দেখুন, দু চারটে কথা বলি। এই যে শুরুতেই শুনছিলেন না যে কে মানুষকে রক্ষা করবেন, অর্থাৎ যেটা এতদিন ধরে তৃণমূল বলে এসেছিল যে মুখ্যমন্ত্রী রক্ষা করবেন বা এখানেও বললেন, কিন্তু তারপরে আবার মানুষের ওপরও দায়িত্ব দেওয়া হচ্ছিল, তারা নিশ্চয়ই নেবে। এবার বিষয়টা সেইখানে না, আসলে এই দুটো মিলিয়েই এই মুহূর্তে ধাঁধাটা, মানুষ এবং মুখ্যমন্ত্রী। কেন বলছি, একটু ঠান্ডা মাথায় ভাবো। দেখুন, এখানে এই যে শুধু যে এসআইআর হচ্ছে এরকম তো না, এর বাইরেও সব মিলিয়ে 12টা রাজ্য আর কেন্দ্রশাসিত জায়গায় একসঙ্গে এসআইআর হচ্ছে, এবং সব জায়গাতে যে খসড়া তালিকা প্রকাশ হয়েছে সেখানে মোটামুটি কত সংখ্যক বাদ গেছে তার একটা ইঙ্গিত আপনাদের দিই। প্রায় 2 কোটির একটু বেশি খসড়া তালিকায় নাম বাদ গেছে উত্তরপ্রদেশে, কেরলে 1 কোটির কাছাকাছি বাদ গেছে, সেখানে বাংলায় বাদ গেছে কত, ওই বললাম 63। এবার বাংলায় এর বাইরে একটা অংশ আছে, অল্প অল্প একটু অঙ্কের হিসেব দিচ্ছি, বেশি না, এটা আপনারা শুনলেই বুঝতে পারবেন। সেটা হচ্ছে 60 লাখ। এই 60 লাখ আপাতত বিচারাধীন। কারা বিচার করবেন? বিচারকরা। এই বিচারকরা এলেন কোত্থেকে? এই বিচারকরা হচ্ছেন তৃণমূলের জয়, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে মুহূর্তে সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেছিলেন, এবং তারপর এই সুপ্রিম কোর্ট থেকেই যখন শেষ পর্যন্তই বিচার বিভাগীয় ব্যক্তিত্বদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে, যাবতীয় যা গণ্ডগোলগুলো রয়েছে, ওই লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং অন্যান্য সব কিছু, সেইগুলো খতিয়ে দেখার, তখন তৃণমূল এবং তৃণমূল নেতারা তো উদ্বাহু হয়ে নৃত্য করে তারা এটাকে তাদের জয় বলে ঘোষণা করেছিলেন, এবং সেটা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব, মানুষের অধিকারকে সুনিশ্চিত করতে এটা বলেছিলেন। এটা নিয়ে আর কোনো বক্তব্য আলোচনার জায়গা নেই, এটা তৃণমূলের অবদান। এই বিচার বিভাগীয় যে এখন একটা ব্যাপারটা হচ্ছে এসআইআরের যে প্রক্রিয়াটা, সেইখানটায় কিন্তু সেইখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছিলেন যে এরপর যে নামগুলো বাদ যাবে, সেই নামগুলো বাদ যাওয়ার যদি সেটা একটা বড় সংখ্যক যায়, তাহলে সেটার দায় তো নির্বাচন কমিশনের ওপর চাপানো যাবে না, তখন তো সেটা ওই বিচার বিভাগীয় বন্দোবস্তের ওপর চলে যাবে। সুতরাং তিনি তখন থেকেই বলতেন যে 1,20,00,000 কথা বললাম, সেটা আগাম তিনি বলে দিয়েছিলেন, যেন ওই বিচার বিভাগীয় ব্যক্তিত্বরা দায়িত্ব নেওয়ার আগেই তলায় তলায় এই বিরাট সংখ্যক নামটা বাদ দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ফলে এর পরে যা বাদ যাবে সেটা ছুটকো চাটকা, তাদের খুব একটা দায়িত্ব থাকবে না। দেখুন, এই জায়গাটা থেকেই প্রথম ধাঁধার শুরু। এটা কার জন্য, এটা আপনারা ধরে নিন। নির্বাচন কমিশন কিন্তু শেষ পর্যন্ত গোটা ভারতের অন্য রাজ্যগুলোর তুলনায় একদম নগণ্য একটা সংখ্যা, মানে এটা কিন্তু কেউ এক্সপেক্ট করেননি, না তৃণমূল না বিজেপি, সেই সংখ্যাটাকে বাদ দিলেন। বাকি রইল 60। এবার এই 60 লাখ পুরোটা বাদ যেতে পারে, 60 লাখ থেকে একজনও বাদ না যেতে পারেন, অথবা কিছু সংখ্যক বাদ যেতে পারেন, সব সম্ভব। এবার খেয়াল করে দেখুন, সবাই যদি 60 লাখের পুরোটাই যদি বেবাক বাদ যায়, তাহলে তো সেটা গিয়ে তবে ওই 1 কোটির ওপরে পৌঁছবে আর কি। যাই বাদ যাক, ওটা অঙ্ক না, অঙ্ক হচ্ছে এরপর যাই বাদ যাবে সেটাই তো নির্বাচন কমিশনের ঘাড়ে আর ঠেলা যাবে না, পুরোটাই তো ওই বিচার বিভাগের ঘাড়ে যাবে। অর্থাৎ নির্বাচন কমিশনও কি কোথাও গিয়ে এই রাজনৈতিক খেলাটা ধরতে পেরে নিজেদের জায়গাটা আঁটোসাঁটো করে রেখে দিল? বাদ যাওয়া সম্ভব, বাদ যেতে পারে এরকম কোনো নামকেও কি ওই 60 লাখের মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে রেখে দেওয়া হলো? কারণ যত সংখ্যক
এতদিন পর্যন্ত যা যা নির্বাচন কমিশন থেকে হিসেব দেওয়া হয়েছিল, যত সংখ্যক লোক শুনানিতে হাজির হননি বলা হয়েছিল, সেই সংখ্যক লোক কিন্তু এই আগে আমরা বাদ যাওয়ার যে লিস্ট পেয়েছিলাম তার সাথে জুড়ে এর মধ্যে নেই। কিছু কি তাহলে ওপাশেও চলে গেছে? এরকম বহু নাম তাহলে ওখানে বাদ যাওয়ার জন্য ওই বিচারপতিদের বা বিচার বিভাগীয় ব্যক্তিত্বরা যাতে বাদ দেন তার জন্য তুলে রাখা হয়েছে। এইখানটাতেই দায় ঠেলাঠেলির অঙ্কটা। এখন আর তাদের ঘাড়ে দোষ দেওয়া যাবে না, অর্থাৎ যেখানে নির্বাচন কমিশনকে বকলমে বিজেপির হয়ে কাজ করছে বলে তৃণমূল তোপ দেখেছিল, সেই দোষটা আর সেখানে দেওয়া যাবে না। আবার যদি বাদ যায় নাম, ওই 60 লাখ থেকে ভালো সংখ্যক নাম বাদ যায়, তার দায় বর্তাবে ওই বিচারকদের ওপর বা বিচার বিভাগীয় ব্যক্তিত্বদের ওপর। তাদের কে এনেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তিনি সওয়াল করে এনেছেন। এটা বলে বিরোধীরা আবার উল্টো তোপ দাগতে পারবে এবং মানুষকে বোঝাতে চাইবে যে এটা পুরোটাই বাদটা গেছে, আসল বাদটা গেছে। ওগুলো তো যারা মারাঠারা গেছেন, অন্য জায়গায় চলে গেছেন, তাদের নাম ছিল। আসল যে বাদটা গেছে সেটা তো আমরা কিন্তু কিচ্ছু করিনি, সব করেছে ওই বিচার বিভাগ। এবং সেটা কারা এনেছেন? ওই তৃণমূল বলেছে তাদের আন্দোলনের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালের জয়। বুঝতে পারছেন কীরকম একটা রাজনৈতিক ধাঁধার জায়গা চলছে এর মাঝখানে পড়ে? ওই জন্যে বললাম আপনাদের না বেশি মাথা ঘামিয়ে কোনো লাভ নেই, জানেন তো। আমি এই ছোট ছোট অঙ্কগুলো আপনাদের সামনে দিয়ে দিলাম, এর ভিত্তিতেই আপনারা বুঝতে পারছেন কীভাবে দায় ঠেলাঠেলির খেলাটা চলছে। যেমন প্রচুর আলোচনা হচ্ছে ভবানীপুরে 47,000-এর মতো নাকি নাম বাদ গেছে, আবার নন্দীগ্রামে 10,000-এর মতো নাকি নাম বাদ গেছে। এবার আরও কোথা থেকে বাদ যাবে সেটা পরের কথা, কিন্তু ঘটনা হচ্ছে ভবানীপুরে 47,000 নাম বাদ যাওয়ার গুরুত্ব এবং তাৎপর্য এক, ঠিক একইভাবে নন্দীগ্রামে 10,000 বাদ যাওয়ার তাৎপর্য অন্যরকম। কারণ গতবার নন্দীগ্রাম যে হটস্পট ছিল, এখন অবধি সেরকম হটস্পট হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। মানে ওখানে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী আরেকবার হবে না, অন্তত এখন অবধি তার কোনো রকম ইঙ্গিত নেই। ফলে ওই 1,500-এর সামান্য বেশি ভোটে যে ফয়সলা হয়েছিল, বিভিন্ন তাই নিয়ে চাপানুতোর রাজনৈতিক চলেছিল, সেই মানে নেক টু নেক ব্যাপারটা অন্তত এক্ষেত্রে থাকবে না, এটা বলাই যেতে পারে। ফলে এখানে 10,000-এর যে বাদ গেছে তার ফল কে কতটা ভুগবে সেটা পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে। সমান সমানও ভুগতে পারে, আলাদা করে বলার নেই। কিন্তু ভবানীপুরে যে বিশাল সংখ্যক নাম বাদ গেছে, সেটা কোথার থেকে, কোন ওয়ার্ড থেকে বেশি বাদ যাচ্ছে, যে ওয়ার্ড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেশি লিড পান সেখান থেকে বাদ যাচ্ছে কিনা, নাকি যেখানে এই লোকসভার ভিত্তিতে তাদের ভোট কম ছিল সেইখান থেকে বাদ গেছে, তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে। কিন্তু এরকম বিভিন্ন যদি কিন্তুর ওপর সেগুলো দাঁড়িয়ে আছে, ওটা নিয়ে নিশ্চিত করে বলার জায়গায় কেউ নেই। এবং আপনারা নিশ্চিত থাকতে পারেন দুটো রাজনৈতিক দলই প্রাথমিকভাবে বলবে যে এটা তাদের জয়, এবং পরবর্তী ক্ষেত্রে যদি তাদের বিরুদ্ধে ফল যায় তাহলে বলবে এটা আসলে ষড়যন্ত্র ছিল। এই যে আজকে একটা লিস্ট বের করলো, এটা তো খোলা মাত্রই চূড়ান্ত এতে গন্ডগোল দেখা যাচ্ছে। যে মানুষটা বেঁচে রয়েছে, যার ভোট অধিকার দেওয়ার কথা, তার নামটা ডিলিটেড হলো। কুসুম দুবে, যিনি আমার ডান দিকে দাঁড়িয়ে, ওনাকে আমি নিজে পার্সোনালি চিনি, উনি নিজে ভোট দেন ভোট কেন্দ্রে, এই অবস্থা। এই যে কুসুম দুবে, আপনি একটু দেখুন তো, এটা কি আপনার ছবি? হ্যাঁ, এটা আমার ছবি। আপনি কি যখন এসআইআর এর সময় যে ফর্ম ফিল আপ ওগুলো কি করেছিলেন? সব করেছিলাম। যে ডকুমেন্টস চেয়েছিল দিয়েছিলেন? হ্যাঁ, সব। তারপরে লিস্টে দেখা যাচ্ছে ডিলিটেড, আপনি যে অভিযোগ করছেন। একদমই তাই। এই পার্টে ফার্স্ট যেটা চোখে বললে, এই যে মৃত ব্যক্তির নাম রয়ে গেল, যুগ্নু বাসফোর, তার নাম দেওয়া হয়েছিল নাম কাটার জন্য, বিএলওকেও দেওয়া হয়েছিল, সেটা অ্যাকসেপ্টেড হওয়ার পরও থেকে গেছে। উনি এসে বলেছেন যে আপনার শাশুড়ি মারা গেছে, ওনার ডেথ সার্টিফিকেট দাও, ওনার ভোটার আইডি কার্ড দাও, আধার কার্ড দাও, সব কিছু আমি দিয়ে ওখানে জেরক্স করে দিয়ে সব ফিল আপ করে ওনাকে দিয়ে দিয়েছি। আমাকে বলেছে সিগনেচার করো, আমি সিগনেচারও করে দিয়েছি। আরেকটা কথা, আরেক দল জনগোষ্ঠী যাদের নিয়ে প্রবল চাপানুতোর চলছিল, বা রাজনৈতিক দলগুলো যাদের নিয়ে ফুটবলের মতো খেলছিল আর কি, পাস দেওয়া নেওয়ার খেলা খেলছিল, সেটা মতুয়ারা। হিসেব করে দেখছিলাম এই প্রাথমিক তালিকায় কম বেশি 1 লাখ, 1.25 লাখ মতুয়ার নাম বাদ পড়েছে। ওই 1,14,000-এর মতো হয়তো হবে, আরও একটু কম বেশি হতে পারে আর কি। এবার খেয়াল করে দেখুন, এই বিষয়টার মধ্যেও একটা অদ্ভুত জায়গা লুকিয়ে রয়েছে।
এর আগে বিজেপি বলেছিল যে সিএতে আবেদন করলে সেই আবেদন দ্রুত মঞ্জুর করে দেওয়া হবে, আর তৃণমূল বলেছিল ওখানে আবেদন করবেন না, তাহলেই আপনার প্রমাণ হয়ে যাবে আপনি নাগরিক নন, আপনাকে ওপারে পাঠিয়ে দেওয়া হবে। এবং সত্যি সত্যি একটা সময় পর্যন্ত একটা দীর্ঘসূত্রিতা ছিল, এবং কিভাবে নাগরিকত্ব পাওয়া যাবে ওই ক্যাম্প ট্যাম্প করলেও কেউ সুনির্দিষ্টভাবে তাদের রাস্তা দেখাতে পারছিলেন না, এবং সেটাকেই তৃণমূল তুলে ধরছিল প্রচার হিসেবে। কিন্তু শেষ বেলায় হয়তো পুরো ব্যাপারটা ওই শেষ ওস্তাদের মাঠ শেষ রাতের মতো লুকিয়ে রাখা হয়েছিল। শেষ মুহূর্তে সিএর কমিটি তৈরি করে ফেলা হয়েছে, এবং সিএতে এখন দ্রুত এই মতুয়াদের যারা যারা আবেদন করেছেন তাদের নাগরিকত্ব দেওয়া হয়ে যাবে, এবং যারা নাগরিকত্ব পাবেন একদম শেষ মুহূর্ত পর্যন্ত তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। এই ব্যবস্থা তো হয়ে গেছে। এবার সেটা যদি হয় তাহলে যাদের ওই 1,14,000-এর মধ্যে যারা নাগরিকত্বের আবেদন করেননি তারা নিশ্চিতভাবেই তাহলে ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন। তাহলে তাদের রাগটা গিয়ে পড়বে ওই তৃণমূলের ওপরে। নিশ্চয়ই বিজেপি সেই জায়গাটাকেই তাদের কাছে তুলে ধরবে, এবং একই সঙ্গে তাদের ওই নাম তোলানোর কিছু বন্দোবস্ত হয়তো দেখব ভবিষ্যতে করাও হয়ে গেছে। সিএর আবেদন টাবেদন করি একটা অন্যরকম কিছু হতে পারে, সবই হয়তো ওই তৎকাল যেরকম হয় না সেরকম হতে পারে। ফলে তখন কিন্তু একটা বৃহৎ জনগোষ্ঠী যারা তার বাইরেও রয়েছেন, বহু জায়গায় যারা ওই ভোটের ফলাফল নির্ধারিত করেন, তাদের সমর্থন পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে। সুতরাং ভোটের এই প্লাস মাইনাস যোগ বিয়োগের ওপর কতটা এই ভোটের ফলাফলটা নির্ভর করছে, এবং কিভাবে তার মধ্যে এসআইআর একটা বড় ধাঁধা হয়ে থাকছে, বুঝতে পারছেন তো।